হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা রায় ও মার্টিন মাধ্যমিক প্রশ্নবিচিত্র সমাধান করছি 2025-এর জন্য। তো গণিত পার্ট সলভ করছি আমরা। আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 20 সলভ করব। পেজ নাম্বার, আচ্ছা এটা 201 নয় 601 হবে, এটা পেজ নাম্বার 601 601, ঠিক আছে। তো আজকের আগে আমাদের 19টা মডেল কোশ্চেন পেপার সলভ হয়ে গেছে। প্রত্যেকটা মডেল কোশ্চেন পেপার যেগুলো আমরা সলভ করেছি সেগুলো প্লেলিস্টে আছে। তোমাদের মডেল কোশ্চেন পেপার সলভ করতে গিয়ে যা সমস্যা হবে সেগুলো প্লেলিস্ট থেকে সলভ করতে পারবে দেখে, ঠিক আছে। এছাড়া ক্লাস 10-এর তোমাদের ম্যাথ বইয়ের সম্পূর্ণ সিলেবাসও আমাদের সলভ করা আছে, চ্যাপ্টার ওয়াইজ আমাদের প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। ক্লাস 10 ছাড়া ক্লাস 9 to 12ও সলভ করা আছে, ঠিক আছে। বেশিরভাগ চ্যাপ্টারই করে দেওয়া আছে, তো সেখান থেকে তোমরা তোমাদের প্রবলেম সলভ করতে পারবে। আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 20 সলভ করব, পেজ নাম্বার 601-এর। আর 21টা মডেল কোশ্চেন পেপার আছে। আজকের পর আর একটা ক্লাস হলেই মডেল কোশ্চেন পেপার সলভ হয়ে যাবে। এরপরে আমরা সালের কোশ্চেন যেগুলো আছে তোমাদের এবারে রায় মার্টিন প্রশ্নবিদ্যায় দেখবে 17 থেকে 24 সাল পর্যন্ত মাধ্যমিকের কোশ্চেন দেওয়া আছে। 24 সালের কোশ্চেনটা আমাদের সলভ করা আছে অলরেডি। তাহলে 17 থেকে 23 সাল পর্যন্ত যে কটা সালের কোশ্চেন আছে ম্যাথের সেগুলো আমরা সলভ করে দেবো এরপর, মানে 21 নম্বরটা এর পরেরটা সলভ করে দেওয়ার পর, ঠিক আছে। তাহলে মডেল কোশ্চেন পেপার 20 আমরা স্টার্ট করছি, দেখো সলভ করছি। একেরটা বলেছে বার্ষিক 10% সরল সুদের হারে 6,000 টাকার এক মাসে সুদ আসলে হবে। একের দাগের একেরটা 6,000 টাকা 10% হারে পিআরটি কতদিনে? 4 মাস। 4 মাস মানে কত বছর? 4/4 মাস মানে কত বছর? 12 মাসে 1 বছর, 4/12 বছর, তার মানে 1/3 বছর। পিআরটি বাই 100 এত টাকা, এইটা হচ্ছে সুদ। দুটো শূন্য, এই শূন্য এই শূন্য কেটে দিলাম, 600কে 3 দিয়ে কাটলে 200 হচ্ছে। তাহলে এটা 6,000 প্লাস 200, 6,200 হয়ে যাচ্ছে, 6,200 টাকা, ঠিক আছে। কোন অপশানে আছে দেখো? এটা 6,200 আছে অপশান বিতে, একের জায়গায় একের, তাহলে অপশান বি 6,200 টাকা। অপশান বি 6,200, দুইয়ের দাগেরটা দেখো 6,200 টাকা, ঠিক আছে। আচ্ছা, x/y পরেরটা বলা আছে x/y = 5:1 হলে x² - y² x² প্লাস, তাহলে x/y = 5:1, তাহলে x/y = 5/1, x/y = 5/1 হয়ে যাচ্ছে। তাহলে x² / y² কত হবে? x² / y² = 25/1, তাহলে x² - y² x² plus y² = 25 - 1/25 + 1, তাহলে 24/26। 12:13, এখান থেকে আমরা যদি 2 দিয়ে কেটে দিই এটা হয়ে যাচ্ছে 12/13, তার মানে অনুপাতে প্রকাশ করলে 12:13 হয়ে যাচ্ছে। কোন অপশান আছে? অপশান বি আছে, তাহলে অপশান বি সঠিক উত্তর। এখানেও অপশান বি সঠিক উত্তর, 12:13। তিনেরটা দেখবে, তিনেরটা বলা আছে যে ও কেন্দ্রীয় বৃত্তের ভেতর পি যে কোনো একটি বিন্দু। আচ্ছা, এটা একটা মনে করো বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্তের ভেতর পি যে কোনো একটা বিন্দু নেবো। তারপর কি বলেছে? পি যে কোনো একটি বিন্দু, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি এবং ওপি 12 সেমি হলে, আচ্ছা পি বিন্দুগামী ন্যূনতম জ্যা। তাহলে পি বিন্দুগামী ন্যূনতম জ্যা হবে যদি পি বিন্দু, তার মানে পি বিন্দুটা মধ্যবিন্দু হলে তবে পি বিন্দুটা ন্যূনতম জ্যা হবে। এটা যদি পি বিন্দু মধ্যবিন্দু হয়, এটা ব্যাসার্ধ 13 আর এই ব্যাসার্ধ 13 আর এখান থেকে দূরত্বটা 12, এটা লম্ব দূরত্ব হলেই তবে হবে, এটা 12 হতে হবে। অটোমেটিক্যালি এইটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। এটা যদি এ বি আর এটা পি বিন্দু যদি হয়, তাহলে এ ও পি একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। এটা লম্ব দূরত্ব হলে নিম্নতম দূরত্ব হবে, ঠিক আছে, তবেই যেটা ন্যূনতম হবে এ বিটা। তাহলে এইটা যদি 13 আর এটা বা এটা 12 লম্ব দূরত্বটা, আর ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 13, ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 13 এবং ওপি 12 হয়, তাহলে বলেছে পি বিন্দুগামী ন্যূনতম জ্যা। তাহলে এটা সমকোণী ত্রিভুজের সূত্র ফেলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার = অধিভুজ স্কোয়ার, তাহলে এটা 5 হয়ে যাবে। 5 হয়ে গেলে এপি 5 হলে বিপিটাও 5 হবে, তাহলে 5 + 5 10 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ন্যূনতম জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি হয়ে যাবে। এটা কোন অপশানে আছে? 10 সেমি হয়ে যাবে, যে এটা অপশান ডিতে আছে, অপশান ডি 10 সেমি। 10 সেমি। এটা কিভাবে হবে দেখো? এই সূত্র ফেলে হবে, ওপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার = ওএ স্কোয়ার। এখান থেকে ওপির মান বসালে 12 স্কোয়ার
প্লাস এপি স্কোয়ার ইজ ইকুয়াল টু 13 স্কোয়ার। এবার 12 স্কোয়ার 144টা ওদিকে নিয়ে গেলে ডান দিকে বিয়োগ করলে এটা 25 হয়ে যাবে, তাহলে রুট করলে এপির মান 5 হয়ে যাবে, অনুরূপে বিপি 5, তাহলে এপি জায়ের দৈর্ঘ্য 10 সেমি। ঠিক আছে, নেক্সট দেখো 3 হয়ে গেল 4-এরটা। 4 বলেছে যে একটি নদীর এক পাড়ে তালগাছ আছে, বিপরীত পাড়ে একটি খুঁটি আছে, এই খুঁটিটিকে নদীর পাড় বরাবর 7√3 সেমি সরিয়ে নিয়ে গেলে, আচ্ছা এইটা মনে করো এইখানে আছে তাল গাছ, এইটা নদী, এইখানে খুঁটি আছে, এই খুঁটি থেকে এখানে 7√3 সেমি এতটা মনে করো সরিয়ে নিয়ে যাওয়া হলো, এখানে সরিয়ে নিয়ে যাওয়া হলো। সরিয়ে নিয়ে যাওয়ার ফলে বলছে এইটা 60 ডিগ্রি কোণে দেখতে পাচ্ছে, এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার ফলে যে তাল গাছ আছে, তাল গাছ থেকে এবার খুঁটিটিকে নদীর পাড় বরাবর 7√3 মিটার সরিয়ে নিয়ে গেলে খুঁটিটি নদীর পাড়ের সাপেক্ষে তাল গাছটির সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে নদীটি কতটা চওড়া? তাহলে এইরকম বলছে, তাহলে এ বি সি এখান থেকে এইটা সরিয়ে নিয়ে গেছে, তাহলে 60 ডিগ্রি কোণে একে দেখতে পাচ্ছে, তাহলে নদীটা কতটা চওড়া? তাহলে সহজেই পেয়ে যাবো। তাহলে tan 60 ইকুয়াল টু কত? লম্ব বাই এ বি বাই বিসি, লম্ব বাই অতিভুজ। তাহলে tan 60 মান কত? tan 60 মান বসিয়ে দিই, tan 60 মান হচ্ছে √3 ইজ ইকুয়াল টু এ বি বাই বিসির মান হয়ে যাচ্ছে 7√3 সেমি সরিয়ে নিয়ে গেলে বলেছে, তাহলে এটা 7√3 হয়ে যাবে। 7√3 কোনাকোনি গুণ করলে এবির মান হয়ে যাচ্ছে √3 × √3 তাহলে 3 7 21 হয়ে যাচ্ছে। তাহলে নদীটি 21 মিটার চওড়া, নদীটি হয়ে যাচ্ছে 21 মিটার চওড়া, অপশান বিতে আছে, অপশান বি 21 মিটার চওড়া। তাহলে এটা হবে 4-এরটা 21 মিটার 5 6। এবার দেখো যেটা দেওয়া আছে 1-5-এরটা, দুটি ঘনকের একটি পৃষ্ঠতলের অনুপাত, একটি পৃষ্ঠতলের অনুপাত 1:4, মানে দুটো ঘনক আছে, এর একটি তল এবং এর একটি তল, তাদের অনুপাত। এখানে তলের অনুপাত বলছে, তলের ক্ষেত্রফলের অনুপাত বুঝতে হবে, ঠিক আছে? তাদের সেটা অনুপাতটা বলে দিয়েছে, একটি করে তলের ক্ষেত্রফলের অনুপাত, দুটি ঘনকের একটি করে তলের ক্ষেত্রফলের অনুপাত 1:4, এটাই বলা আছে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি প্রথম ঘনকের বাহু যদি আমরা ধরে নিই এ একক এবং বাহুর দৈর্ঘ্য, দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি বি একক ধরে নিই, তাহলে হয়ে যাচ্ছে প্রথম ঘনকের ক্ষেত্রে একটি তলের ক্ষেত্রফল এ স্কোয়ার বর্গ একক, দ্বিতীয় ঘনকের বি স্কোয়ার বর্গ একক। তাহলে এখানে যেটা দেওয়া আছে যে এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1:4, তার মানে এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/4। এখান থেকে পাচ্ছি এ বাই বি হাফ হয়ে যাবে উভয় দিকে রুট করলে। তাহলে এবার ঘনকের আয়তনের অনুপাত চেয়েছে, আয়তন হচ্ছে বাহু কিউব, তার মানে এ কিউব। এখান থেকে আমরা একভাবে করতে পারি যে এ ইজ ইকুয়াল টু ধরলাম কে, বি ইজ ইকুয়াল টু 2k, কে যেখানে অশূন্য ধ্রুবক, তাহলে এখানে এ কিউবের মান কত? এ কিউব হয়ে যাচ্ছে কে কিউব, আর বি কিউব হয়ে যাচ্ছে 2k তার হোল কিউব, মানে 8k কিউব হয়ে যাচ্ছে। তাহলে এখানে চলে আসছে এ কিউব আয়তনের অনুপাত এ কিউব ইস টু বি কিউব, তার মানে কে কিউব ইস টু 8k কিউব, কে কিউব দিয়ে ভাগ করলে 1:8 চলে আসছে। বা আমরা এখান থেকে ডাইরেক্টও করে দিতে পারি, উভয় দিকে যদি কিউব করি তাহলে এ কিউব বাই বি কিউব ইজ ইকুয়াল টু 1-এর কিউব 1ই হবে, 2-এর কিউব 8 হয়ে যাচ্ছে, 1/8। তাহলে এখানে হয়ে যাচ্ছে এ কিউব ইস টু বি কিউব, এটা হয়ে যাচ্ছে 1:8 চলে আসছে, ঠিক আছে? এ কিউব ইস টু বি কিউব 1:8। এটা কোন অপশানে আছে? এটা হচ্ছে অপশান বি, অপশান বিতে আছে, তাহলে অপশান বি সঠিক উত্তর 1:8, অপশান বি সঠিক উত্তর আসছে 1:8, ঠিক আছে? আচ্ছা, এটা হলো দেখো অপশান বি সঠিক উত্তর, তাদের আয়তনের অনুপাত হয়ে যাচ্ছে 1:8। আচ্ছা, এরপর আছে 6-একটা যেটা বলেছে, আচ্ছা সংখ্যা আছে 2 3 5 6 2 4, 2 3 5 6 2 4 5 6 2 4 2 8, 2 3 5 6 2 3 5 6 2 4 2 8 9 4, 2 3 5 6 2 4 2 8 9 4 5 4 7 4 4, 9 4 5 4 7 4 4। তাহলে কটা দুই? একটা দুটো তিনটে দুই, 1 2 3টে দুই, ঊর্ধ্বক্রমে যখন সাজাচ্ছি। 3 কটা? একটা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা, 15টার মধ্যে 3টে দুই, একটা 3। 4 কটা আছে? একটা দুটো তিনটে চারটে 5টা, 1 2 3 4 5, 5টা 4। 5 কটা আছে? একটা দুটো 5 5। 6 কটা আছে? 6 নেই। 7 একটা, 8 একটা 9 একটা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, একটা বাদ পড়েছে যে কোনো মান। আচ্ছা, এখানে কি
কী মান বাদ পড়েছে? 5 কটা আছে? 5 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা। আচ্ছা 4 এখানে 6 আছে একটা, আচ্ছা 6টা লেখা হয়নি, এখানে 6 একটা আছে, ঠিক আছে। আচ্ছা সবচেয়ে বেশি মান কি আছে? 4 আছে, তাহলে 4 দেখো 5 বার 4 আছে, তাহলে সংখ্যাগুরু মান কি হয়ে যাবে? সংখ্যাগুরু মান হয়ে যাবে 4। কোন অপশানে আছে? 4 আছে অপশান সিতে, তাহলে অপশান সি 4 হয়ে যাবে। অপশান সি 4। সংখ্যাগুরু মান হচ্ছে যে মানটা সবচেয়ে বেশি বার থাকে সেটা সংখ্যাগুরু মান। এখানে 4 সবচেয়ে বেশি বার আছে, 2 3 বার আছে, 4 5 বার আছে, 5 দুটো আছে, 6 7 8 9 একবার করে আছে, ঠিক আছে। নেক্সট দেখো 2 এর থেকে শুরু করবো এবার। 1 এর থেকে কমপ্লিট হলো। 2 এর দাগের 1 একটা শূন্যস্থান পূরণ। কি বলেছে? 1 একটা বলছে একটি গ্রামের জনসংখ্যা পি প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 4% হলে 2n বছর পর জনসংখ্যা হবে। জনসংখ্যা পি, তাহলে শূন্যস্থান হয়ে যাবে পি ইন্টু 1 প্লাস 4r/100 তারপরে 2n, এটাই আসবে, ঠিক আছে, এটাই হবে। এবার এটাকে যদি আমরা একটু ছোট করে লিখি, এতজন হয়ে যাবে, যে না একটি জনসংখ্যা পি, হ্যাঁ 2n বছর পর জনসংখ্যা হবে এতজনই হবে। এবার আমরা যদি একটু কেটে দিই এটাকে কেটে দিলে 4 দিয়ে কেটে গেলে এটা 25 চলে আসছে, 4 দিয়ে কেটে গেলে এটা 25 হয়ে যাবে, তাহলে শূন্যস্থানে হয়ে যাবে পি ইন্টু 1 প্লাস r/25 তারপরে n, ঠিক আছে। পি ইন্টু হয়ে যাচ্ছে পি ইন্টু 1 প্লাস r/25 তারপরে 2n, এতজন হয়ে যাচ্ছে, ঠিক আছে, জনসংখ্যা এতজন। নেক্সট দেখো a/√3 b/√5 c/√7 ইকুয়াল টু একটা রিলেশন দেওয়া আছে। a/√3 b/√5 c/√7 ইজ ইকুয়াল টু a/√3 b/√5 c/√7 ইজ ইকুয়াল টু √3a প্লাস √5b ইজ ইকুয়াল টু √3a প্লাস √5b মাইনাস √7c, √3a প্লাস √5b মাইনাস √7c বাই পি। তাহলে পি সমান কত? এটা পি হচ্ছে, এইটা সমান আমরা কে ধরে নিচ্ছি, কে ধ্রুবক আর কে নট ইকুয়াল টু 0 মনে করো। তাহলে a ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে a ইজ ইকুয়াল টু √3k, b ইজ ইকুয়াল টু √5k আর c ইজ ইকুয়াল টু √7k, ঠিক আছে। এবার যদি আমরা এইটা নিই যে √3a প্লাস √5b মাইনাস √7c ইজ ইকুয়াল টু pk, তাহলে এর মান √3 ইন্টু √3k প্লাস √5 ইন্টু b এর মান পুট করি √5k মাইনাস √7 ইন্টু c এর মান √7k ইজ ইকুয়াল টু pk। তাহলে এটা হয়ে যাচ্ছে 3k প্লাস 5k, দুটো √5 গুণ করলে 5 হয়, দুটো √3 গুণ করলে 3 হয়, আর দুটো √7 গুণ করলে 7 মাইনাস 7k ইজ ইকুয়াল টু pk। তাহলে 5 আর 3 8, 8k মাইনাস 7k ইজ ইকুয়াল টু pk। তাহলে k ইজ ইকুয়াল টু pk হয়ে যাচ্ছে, তাহলে p এর মান k বাই k, তাহলে p ইজ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, p ইজ ইকুয়াল টু 1। তাহলে 2 এরটা আসছে শূন্যস্থানে 1 হয়ে যাবে, 2 এরটা শূন্যস্থানে 1। 3 এরটা দেখো, 3 এরটা বলছে যে দুটি বৃত্তের সর্বাধিক সাধারণ স্পর্শক। সর্বাধিক সাধারণ স্পর্শক কখন হবে? যখন দুটো বৃত্ত স্পর্শ করবে না তখনই সাধারণ স্পর্শক হবে, যখন দুটো বৃত্ত স্পর্শ করবে না তখন স্পর্শক সংখ্যা সর্বাধিক হবে। তখন এইরকম দুটো বৃত্ত, দুটো সরল সাধারণ স্পর্শক, এই দুটো হচ্ছে সরল সাধারণ স্পর্শক হলো, আর দুটো তির্যক সাধারণ স্পর্শক, এই একটা তির্যক আর এই একটা তির্যক, 4টে সাধারণ স্পর্শক, ঠিক আছে, দুটো সরল আর দুটো তির্যক। তাহলে সর্বাধিক 4টি সাধারণ স্পর্শক থাকতে পারে, সর্বাধিক 4টি সাধারণ স্পর্শক থাকতে পারে। তাহলে স্পর্শকের সংখ্যা এইখানে 4, ঠিক আছে, সর্বাধিক সাধারণ স্পর্শকের সংখ্যা 4। নেক্সট দেখো cos 5θ ইজ ইকুয়াল টু sin 30, তাহলে থিটার বৃত্তীয় মান 5θ লেস দ্যান 90 হলে cos 5θ ইজ ইকুয়াল টু sin 30 বলে দিয়েছে, তাহলে cos 5θ ইজ ইকুয়াল টু sin 30 এর মান হাফ, তাহলে cos 5θ ইজ ইকুয়াল টু cos কতর মান হাফ, cos 60 এর মান, cos 60 এর মান হাফ, যেহেতু বলে দিয়েছে লেস দ্যান 90, 60টা লেস দ্যান বলছে 5θ লেস দ্যান 90 বলে দিয়েছে, ঠিক আছে।
তাহলে থিটার বৃত্তমান, তাহলে এখান থেকে উভয় দিক থেকে আমরা পেয়ে যাচ্ছি অতএব 5 থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 12 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এর মানটা যদি আমরা বৃত্তমান পাই তাহলে এটা π/15 হয়ে যাচ্ছে, পাই রেডিয়ান/15। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে পাই রেডিয়ান/15। 5-এরটা দেখো, 5-এর হয়ে যাচ্ছে একটি নিরেট অর্ধগোলক ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক ও সমগ্রতলের ক্ষেত্রফল। একটা নিরেট, যেহেতু এটা নিরেট অর্ধগোলক, তাহলে একদম গোলকের হচ্ছে ক্ষেত্রফল কত, 4πr²। এইটা অর্ধেকের জন্য এই দিকটা হচ্ছে 2πr², আবার এইখানটা আছে, এইখানটার ক্ষেত্রফল, এইখানটা যেহেতু নিরেট এখানটার একটা ক্ষেত্রফল হবে πr², তাহলে 2πr² + πr², টোটাল হয়ে যাচ্ছে 3πr²। ঠিক আছে, হয়ে যাচ্ছে 3πr² বর্গ একক দেওয়া আছে, তাহলে শূন্যস্থানে শুধু 3πr² লিখলেই হবে। 3πr² বর্গ একক শূন্যস্থানের পর দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট দেখো, এরপর আছে ক্ষুদ্রতর সূচক ও বৃহত্তর সূচক ওজাইবের ছেদবিন্দুর ড্যাশ মধ্যমাকে নির্দেশ করে। হ্যাঁ, ছেদবিন্দুর ভুজটা মধ্যমাকে নির্দেশ করে, তাহলে এখানে ভুজ হবে। ঠিক আছে, ভুজ মধ্যমা নির্দেশ করে। ঠিক আছে, ছেদবিন্দুর ভুজটা মধ্যমা নির্দেশ করে। আচ্ছা, নেক্সট দেখো, এটা 6 হলো 3-এর দাগের। এবার 3-এর দাগে শুরু করব। তিনের দাগের 1-এরটা সত্য মিথ্যা বলতে বলেছে। আচ্ছা, 8% সুদে পি টাকার 5 বছর 4 মাসের সমল চক্রবৃদ্ধি। 8% সুদে পি টাকার 1 + r/100 5 বছর 4 মাস, মানে 5 + 4 মাস মানে 1-3 বছর। এটা 3 3 5 15 + 1 এত বছর, তার মানে 16 3 বছর হচ্ছে, তাহলে এখানে 16/3 হবে। p × 1 + r/100, তারপরে 16/3 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে, তাহলে এটাই দেওয়া আছে। আচ্ছা, এটাই দেওয়া আছে, তাহলে যে তথ্য আছে সেটা সত্য। এটা সত্য হচ্ছে। ঠিক আছে, 2-এরটা দেখো, 2-এরটা বলেছে যে x - 5√x + 4 দ্বিঘাত সমীকরণটি x - 5√x + 4 = 0। তার মানে এইটা √x তার স্কোয়ার -5 × √x + 4 = 0। তাহলে √x এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ এটা। ঠিক আছে, √x এর সাপেক্ষে বলছে, এটি √x এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। তাহলে যে তথ্য আছে এটা সত্য, √x এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। 3 বলেছে দুটি সমবাহু ত্রিভুজ যাদের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি ও 5 সেমি পরস্পর সদৃশ নয়। দুটো ত্রিভুজই সমবাহু যাদের বাহুর দৈর্ঘ্য আলাদা, কিন্তু এটা সদৃশ, অবশ্যই সদৃশ হবে, কিন্তু এখানে সদৃশ নয় বলা আছে, তাহলে যে তথ্য দেওয়া আছে সেটা মিথ্যা। সমবাহু ত্রিভুজ, এরও 3টে বাহু সমান, ওরও 3টে বাহু সমান, এর প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে। সমবাহু ত্রিভুজের যা 3 সেমি বাহু বিশিষ্ট প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে, আবার 5 সেমি বাহু বিশিষ্ট প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে, তাহলে কোণগুলো সব সমান হচ্ছে, সদৃশ হচ্ছে, কিন্তু এখানে সদৃশ নয় বলা আছে, তাই এটা মিথ্যা হবে, যেহেতু সদৃশ নয় বলা আছে। 4-এরটা বলেছে যে 7 sin² θ + 3 cos² θ = 4। 7 sin² θ + 3 cos² θ = 4 দেওয়া আছে, বা 7 sin² θ + 3 cos² θ = 4 × 1। তাহলে 7 sin² θ + 3 cos² θ = 4 × 1 এর জায়গায় লিখছি আমরা sin² θ + cos² θ। তাহলে 7 sin² θ এটা গুণ করে -4 sin² θ এদিকে নিয়ে চলে আসে = 4 cos² θ - 3 cos² θ। তাহলে এটা হয়ে যাচ্ছে 3 sin² θ = cos² θ, বা sin² θ cos² θ = 1/3। কোনাকুনি গুণ করলে দেখো আগের লাইনটা চলে আসছে, ম্যাচ করে যাচ্ছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে tan² θ = 1/3, তাহলে tan θ = ±1/√3, তাহলে tan θ = 1/√3 হয়ে যাচ্ছে। এখানে দেওয়া আছে tan θ এর মান হবে 1/√3, এটাই দেওয়া আছে, তাহলে এটা সত্য। tan θ এর মান যে দেওয়া আছে 1/√3, তাহলে আমরা নির্ণয় করে দেখালাম 1/√3 আসছে। 5 আর 6 দেখো, 5-এরটা বলা আছে যে কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা স্থির রেখে ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার আয়তন শতকরা 4 গুণ বৃদ্ধি পাবে। আচ্ছা, ঠিক আছে, দেখো লম্ববৃত্তাকার শঙ্কু, তাই তো কি বলেছে,
বলেছে কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা স্থির রেখে ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন। এমনিতে উচ্চতা যদি এইচ আর ব্যাসার্ধ আর হয় সেই শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক হয়ে যাচ্ছে। এবার উচ্চতা স্থির রেখে ব্যাসার্ধ দ্বিগুণ। উচ্চতা স্থির আছে, ব্যাসার্ধটা আরটা 2r হয়ে গেল, 1/3 পাই 2r তার স্কোয়ার ইন্টু এইচ ঘন একক ইজ ইকুয়াল টু 1/3 পাই 4r স্কোয়ার এইচ, তাহলে হয়ে যাচ্ছে 4/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে বৃদ্ধি কতটা পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে 4/3 পাই আর স্কোয়ার এইচ মাইনাস 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এটা করলে পাই আর স্কোয়ার এইচ কমন নিলে 4/3 মাইনাস 1/3 3 লসাগু, এটা পাই আর স্কোয়ার এইচ হয়ে যাচ্ছে। তাহলে এই যে 1/3 পাই আর স্কোয়ার এইচ এতে বৃদ্ধি পাচ্ছে পাই আর স্কোয়ার এইচ, একে বৃদ্ধি পাচ্ছে পাই আর স্কোয়ার এইচ বাই 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর 100 বৃদ্ধি পাচ্ছে কতটা? এখানে 100 গুণ হয়ে যাবে, মানে এই লাইনে হবে এটা 100 গুণ হয়ে যাবে, এইটা কেটে যাচ্ছে। তাহলে পাই আর স্কোয়ার এইচ কেটে যাচ্ছে। তাহলে এখানে শতকরা এখানে বৃদ্ধি পাচ্ছে, বলছে শতকরা 4 গুণ বৃদ্ধি পাবে। এখানে 4 গুণ তো হচ্ছে না, 4 গুণ তো হচ্ছে, এখানে বলেছে শতকরা 4 গুণ বৃদ্ধি পাবে। 4 গুণ তো হচ্ছে না, কারণ এখানে 1/3 হচ্ছে, এই যে 1/3 সঙ্গে 3 গুণ, আবার শতকরা বলেছে, ঠিক আছে, কোনোভাবেই ম্যাচ করছে না, তাহলে এটা মিথ্যা হয়ে যাবে। কত গুণ বললে এটা 3 গুণ হচ্ছে, ঠিক আছে, 3 গুণ বলা যাবে যে 3 গুণ বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, একটা তথ্য দেওয়া আছে দেখো, সেই তথ্যর ওপর ভিত্তি করে অঙ্কটা হবে। আর একটা 5-এরটা তথ্য যেটা দেওয়া আছে 11, 12, 14, 18, 11, 12, 14, 18, 11, 12, 14, 18, x প্লাস 4 30, 32, 35, 41, x প্লাস 4 30, 32, 35, 41, 11, 12, 14, 18, x প্লাস 4 30, 32, 35, 41, 30, 32, 32, 35, 41, এদিকে 4টে ওদিকে 4টে, তাহলে মধ্যমা 24 হলে x এর মান হবে 20 দেওয়া আছে। এখানে মধ্যমার এখানে মান হয়ে যাচ্ছে এইটা, তাহলে এটা যদি 24 হয়, x প্লাস 4 ইজ ইকুয়াল টু 20, তাহলে x এর মান মধ্যমা 24 হলে, এটা 24 হলে তাহলে 24 মাইনাস 4, তাহলে 20 হচ্ছে, ঠিক আছে, তাহলে 20 হচ্ছে। তাহলে এটা যে তথ্য দেওয়া আছে সত্য, এটা সত্য। নেক্সট দেখো 4-এর দিকে শুরু করবো এবার। চারের দাগে বলেছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করো। আচ্ছা, আমরা ধরি আসল পি টাকা, মানে কত আসলটাই চেয়েছে, ধরি আসল পি টাকা, এটা তোমাদের মাধ্যমিক 19-এ পড়েছিল, ঠিক আছে, ধরি আসল পি টাকা 2019-এ, ধরি আসল ইজ ইকুয়াল টু পি টাকা, ঠিক আছে। আচ্ছা, সুদের হার কত? সুদের হার 5%, বার্ষিক সুদের হার 5%, সুদের হার 5%, ঠিক আছে। আচ্ছা, আর কি বলেছে? মাসিক সুদ 1 টাকা, তাহলে এখানে মাসিক সুদ ইজ ইকুয়াল টু 1 টাকা। এবার তার মানে 1 মাসের সুদ 1 টাকা, তাহলে এখানে সুদের হারটা বছরে বলেছে, তাহলে বছরের সুদ নির্ণয় করতে হবে। তাহলে বছরের সুদ কত হবে? 1 মাসের সুদ 1 টাকা হলে বছরের সুদ 12 মাসে 12 টাকা হয়ে যাচ্ছে, তাহলে এখানে সুদ হয়ে যাচ্ছে 12 টাকা। সময় কত? সময় 1 বছর, ঠিক আছে। অতএব তাহলে এখানে হয়ে যাচ্ছে আমরা এই যে পি টাকার 5% হারে, পি টাকার 5% সুদের হারে 1 বছরের সুদ, 1 বছরের সুদ ইজ ইকুয়াল টু পি ইন্টু আর এর মান 5, পি আর টি বাই 100, এত টাকা। কেটে গেলে 5 20 সহ হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু পি বাই 20 টাকা। অতএব শর্তানুসারে যেটা হয়ে যাচ্ছে পি বাই 20 ইজ ইকুয়াল টু এখানে 12, বা পি ইজ ইকুয়াল টু 20 ইন্টু 12
বা পি ইজ ইকুয়াল টু 12 দুগুণে 24, 240 আসছে। ঠিক আছে, 240 আসছে। তাহলে এখানে 240 আসছে, তাহলে আসল ছিল 240 টাকা। অতএব 240 টাকার মাসিক সুদ 1 টাকা হবে। অতএব 240 টাকার মাসিক সুদ 1 টাকা হবে। ঠিক আছে, দেখো এইটা আসছে। নেক্সট দুইয়েরটা, প্রত্যেকটা অঙ্ক আমরা করেছি যেগুলো তোমাদের 90 নম্বরের মধ্যে যেগুলো শর্ট কোশ্চেন 1 নম্বর এবং 2 নম্বর মিলে, যেগুলো 36 নম্বর শর্ট কোশ্চেন আছে সেগুলো আমরা সলভ করে দিচ্ছি। 1 নম্বরগুলো ক্যালকুলেশন না দেখে তোমরা দাগ নাম্বার দিয়ে অ্যান্সার লিখলেও হবে, সেই হিসাবেই আমরা করে দিচ্ছি। যে কোনো অঙ্ক যেগুলো 2 নম্বরে আমরা সেগুলো যেমন ক্যালকুলেশন দরকার সেইভাবে করে দিচ্ছি। ঠিক আছে, যে কোনো অঙ্ক যেগুলো অসুবিধা থাকবে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে, আমরা পুনরায় আলোচনা করব। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। দুইয়েরটা দেখো, দুইয়েরটা বলেছে যে একটি অংশীদারি ব্যবসায় তাপস, মানস ও জয়ন্ত মোট 18,000 টাকা বিনিয়োগ করে। বছর শেষে তাপস, মানস ও জয়ন্তের লভ্যাংশ যথাক্রমে 800 টাকা, 1000 টাকা ও 1200 টাকা। জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল? তাপস, মানস ও জয়ন্ত, তাপস, মানস ও জয়ন্ত মোট 18,000 টাকা ব্যবসায় নিয়োজিত করে। তাপস, মানস ও জয়ন্ত মোট 18,000 টাকা ব্যবসায় নিয়োজিত করে। আচ্ছা, তাপস, মানস ও জয়ন্ত লাভ্যাংশের অনুপাতটা দেখো। তাপস, মানস ও জয়ন্তর লভ্যাংশের অনুপাত কত? সমান, আচ্ছা, লভ্যাংশের অনুপাত 800, 1000, 1200। 800:1000:1200। দুটো করে শূন্য তুলে দিই, 8:10:12, তাহলে 4:5:6। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখান থেকে এত টাকা টোটাল, এত টাকা বিনিয়োগ করে, তাহলে জয়ন্ত কত টাকা? জয়ন্ত আছে, তাপস, মানস, জয়ন্ত শেষে, অতএব জয়ন্ত বিনিয়োগ করেছিল, জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োগ করে? অতএব জয়ন্ত নিয়োগ করেছিল, অতএব একদমই সহজ অঙ্ক দিয়েছে, জয়ন্ত নিয়োগ করেছিল, জয়ন্ত শেষে 6/6×4=10,515 ইন্টু 18,000 এত টাকা। 15 দিয়ে কাটলে 15×1=15, 30, 15 দুগুণে 30, 0, 0 0, 0, 6×12=72, 7,200 টাকা। 7,200 টাকা আসছে। জয়ন্ত নিয়োগ করেছিল 7,200 টাকা, এটাই অ্যান্সার আসছে। দেখো আমরা স্টেটমেন্ট লিখেই দিয়েছি, আলাদা করে আর লেখার দরকার নেই। এবার আমরা 3 শুরু করব। তিনে আছে x প্লাস √(x² - 9 = 9 দেওয়া আছে। x প্লাস √(x² - 9 = 9 দেওয়া আছে। x প্লাস √(x² - 9 = 9। আচ্ছা, হলে x মাইনাস √(x² - 9 এর মান কত? x মাইনাস √(x² - 9 = কত, এটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, প্লাসের মানটা দেওয়া আছে, তো x প্লাস √(x² - 9 = 9 দেওয়া আছে, তো মাইনাসের মানটা নির্ণয় করতে হবে এখানে। তাহলে আমরা জানি, বা এখান থেকেও হবে 9 - x করে আমরা যদি উভয় দিকে স্কোয়ার করে দিই, x এর মানটা নির্ণয় করতে পারলে মান পুট করলে হয়ে যাবে। এই মানটাকে p ধরছি আমরা, যে মানটা নির্ণয় করব। প্রথমত ধরে নিচ্ছি এটা 9, ধরি x মাইনাস √(x² - 9 = x। আচ্ছা, x নয়, x দেওয়া আছে, ধরা যাবে না, y। অতএব x প্লাস √(x² - 9
তার স্কোয়ার প্লাস এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 9 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে এর মানটা নির্ণয় করতে হবে। এটা সূত্র কি, এ প্লাস বি তার স্কোয়ার, এটাকে এ এটাকে বি ভাবো, এটাকে এ বি, তাহলে এ প্লাস বি তার স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার এখানে হয়ে যাচ্ছে, তাহলে একটার মান আমরা নির্ণয় করতে পারছি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা এই সূত্র তো এখানে প্রযুক্ত হচ্ছে না, 9y এ প্লাস বি এক্স স্কোয়ার, তাহলে এক্ষেত্রে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করলে এক্স স্কোয়ার মাইনাস 9 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এইটা আসছে, তাহলে এর মানটা আমরা জানি, এটা পি আসছে 2x স্কোয়ার, পি আসছে কিন্তু এখানে স্কোয়ারটা থেকে যাচ্ছে, এক্স স্কোয়ার তাড়ানো যাচ্ছে না, ঠিক আছে, এখান থেকে এক্স স্কোয়ার সরছে না, তাহলে যদি আমরা গুণের সূত্র ফেলি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা 9y কেটে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা যদি গুণ করে দিই দুটো, অতএব এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 9 ইন্টু এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু 9 ইন্টু ওয়াই, ওয়াই এটা 1 আর এটা 2 আমরা ধরছি, 1 ইন্টু 2 করে পাচ্ছি, 1 ইন্টু 2, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এটা রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 9 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 9y, বা এটা এক্স স্কোয়ার মাইনাস এটা স্কোয়ারটা উঠে চলে যাবে, এক্স স্কোয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু 9y, বা এটা এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 9 ইজ ইকুয়াল টু 9y, এটা কেটে গেল, বা 9y ইজ ইকুয়াল টু 9, বা y ইজ ইকুয়াল টু মান চলে আসছে, তার মানে যে মানটা দেওয়া আছে এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, সেই মানটা y ইজ ইকুয়াল টু 1, তাহলে এর মানটা চলে আসছে, অতএব এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 9 এর মান 1 চলে আসছে। দেখো এইভাবে, দেখো এইভাবেই করতে হবে, সরল আকারে মান এসে গেছে, এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 এর মান 9, এই মানটা আমরা 1 নম্বর দিয়েছি, এই মানটা y ধরে নিয়েছি, দুটোকে গুণ করেছি, হ্যাঁ 9 ইন্টু ওয়াই, 9y হয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলেছি, এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে 9y ইজ ইকুয়াল টু 9, y এর মান 1, এখান থেকে হয়ে যাচ্ছে। নেক্সট দেখো 4 দাগের, ঠিক আছে, 4 দাগের 4টা, কি বলেছে, বলেছে x is equal to 3 plus root 3, xy is equal to 6, x is equal to 3 plus root 3, xy is equal to 6, ঠিক আছে, এটা দেওয়া আছে, তাহলে বলছে x প্লাস ওয়াই তার স্কোয়ার এর মান কত, প্রথমত তাহলে আমাদের y এর মানটা নির্ণয় করতে হবে, তাহলে y is equal to হয়ে যাচ্ছে 6 বাই x, বা y is equal to 6 বাই x এর মান 3 প্লাস রুট 3, বা y is equal to 6 into 3 minus root 3, এটা 3 plus root 3, 3 minus root 3, বা y is equal to 6 into 3 minus root 3, এটা 3 square minus b square, 3 square minus root 3 square, বা y is equal to 6 into 3 minus root 3, এটা তাহলে 3 3 9 minus root 3 square 3, বা y is equal to 6 into 3 minus root 3 by 6, 6 কেটে গেল, তাহলে y is equal to 3 minus root 3 আসছে, ঠিক আছে, তাহলে এখানে x plus y এর মান কত, x plus y is equal to x এর মান 3 plus root 3 plus y এর মান 3 minus root 3, এটা কেটে যাচ্ছে, plus root 3 minus root 3, 3 plus 3 6, অতএব x plus y তার স্কোয়ার is equal to 6 স্কোয়ার is equal to 36 আসছে, 36, ঠিক আছে। দেখো তাহলে বলবে x plus y তার স্কোয়ারের মান 36, অতএব x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এত এর মান 36, ঠিক আছে। নেক্সট দেখো এটা হয়ে গেল 4 হলো 5, 5 অঙ্ক কি বলেছে দেখো, পাঁচের অঙ্ক বলা আছে যে দুটি সমকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 3 সেমি ও 5 সেমি, কেন্দ্র সমান, আচ্ছা, এবং বড় বৃত্তের কেন্দ্র ও, সমকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 3 সেমি 5 সেমি, বড় বৃত্তের কেন্দ্র ও, ছোট বৃত্তের কেন্দ্র ওই হবে, বড় বৃত্তের এ বি একটি জ্যা যা ছোট বৃত্তকে পি বিন্দুতে স্পর্শ করে, জ্যাটির দৈর্ঘ্য, ঠিক আছে। আচ্ছা এইটা মনে করো ও কেন্দ্র,
এটা 3 সেমি ব্যাসার্ধের, এটা 5 সেমি ব্যাসার্ধের দুটো বৃত্ত, ঠিক আছে। ও কেন্দ্র, এটা 3 সেমি, একটা বড় বৃত্তের একটা স্পর্শক এইটা, ঠিক আছে, যা ছোট বৃত্তকে স্পর্শ করছে। বড় বৃত্তের এ বি একটি জ্যা যা ছোট বৃত্তকে পি বিন্দুতে স্পর্শ করছে। এইটা বড় বৃত্তের এ বি জ্যা, বোঝাই যাচ্ছে ছোট বৃত্তকে পি বিন্দুতে স্পর্শ করছে, ঠিক আছে, ও কেন্দ্রীয় বৃত্তের। এবার কি বলেছে, এ বি জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এইটা হলে এখান থেকে সহজেই আমরা ও বিটা নির্ণয় করব, এই বিপিটা নির্ণয় করব। এই বিপি আর এপি দুটো সমান হবে, ঠিক আছে। আচ্ছা, দুটি সমকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 3 সেমি ও 5 সেমি। দুটি সমকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 3 সেমি ও 5 সেমি, ঠিক আছে। দুটি সমকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 3 সেমি 5 সেমি। আচ্ছা, তাহলে এখানে হয়ে যাবে অতএব ও পি সমান, সহজেই পেয়ে যাচ্ছি 3 সেমি, আর ও বি সমান ও এ, এইটাও যদি যোগ করে দিই, ও এ যদি যোগ করে দিই ইজ ইকুয়াল টু 5 সেমি হবে অবশ্যই, এটা বড় বৃত্ত, ঠিক আছে। আচ্ছা, বড় বৃত্তের এ বি জ্যা ছোট বৃত্তের পি বিন্দুতে স্পর্শ করে। বড় বৃত্তের এ বি জ্যা ছোট বৃত্তের পি বিন্দুতে স্পর্শ করে। বড় বৃত্তের এ বি জ্যা ছোট বৃত্তের পি বিন্দুতে স্পর্শ করে। তাহলে ত্রিভুজ, অতএব ত্রিভুজ, এটা অবশ্যই লম্ব হবে। ত্রিভুজ বিওপি সমকোণী ত্রিভুজ, যেহেতু ওপি লম্ব এবি, এটা লম্ব হবে, ঠিক আছে। কারণ এই যে বড় বৃত্তটাকে ভাবো, এই যে জ্যায়ের ওপর এই রেখাটা কেন্দ্রগামী রেখা লম্ব হয়, ঠিক আছে, তবে সমদ্বিখণ্ডিত করে। অতএব ত্রিভুজ বিওপি থেকে পাচ্ছি, বিওপি সমকোণী ত্রিভুজ থেকে পাচ্ছি, এটা পেয়ে যাচ্ছি আমরা ও বি স্কোয়ার প্লাস ও পি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও বি স্কোয়ার প্লাস, এটা ও বি স্কোয়ার নয়, আচ্ছা, এটা ও পি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও বি স্কোয়ার। আচ্ছা, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, বা বিপি স্কোয়ার প্লাস ওপি কত 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা 5 স্কোয়ার, বা বিপি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিপি স্কোয়ার প্লাস 9 ইজ ইকুয়াল টু 25, বা বিপি স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 মাইনাস 9, বা বিপি স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। অতএব বিপি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4, অতএব বিপি ইজ ইকুয়াল টু 4, অতএব এপি ইজ ইকুয়াল টু 4 হবে অনুরূপে, ঠিক আছে, এখানে অনুরূপে। অতএব এবি ইজ ইকুয়াল টু এপি প্লাস বিপি ইজ ইকুয়াল টু 4 প্লাস 4 ইজ ইকুয়াল টু 8। অতএব এবি জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি। এবি জ্যায়ের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে এখানে 8 সেমি, দেখো এইভাবে করতে হবে। এবি জ্যায়ের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 8 সেমি, এইভাবেই করতে হবে এক্স্যাক্ট, ঠিক আছে। নেক্সট দেখো, এটা 5-এর হলো 6-এর অঙ্ক। 6-এর অঙ্ক দেখবে, ছয়ের অঙ্ক কি বলা আছে? 6-এর অঙ্ক বলা আছে 10 সেমি বাহু বিশিষ্ট কোনো রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 12 সেমি হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? একটা রম্বস আমরা এঁকে ফেলি। এটা একটা মনে করো রম্বস, 4টে বাহু সমান, একটু আঁকাটা এদিক ওদিক হয়েছে, ঠিক আছে, এটা ঠিক আছে, ঠিক করে আঁকছি। দেখো 4টে বাহু সমান হবে রম্বসে, সেই রকম এইরকম নেই, এ বি সি ডি রম্বস, এইটা একটা কর্ণ আর এইটা একটা কর্ণ। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ধরা যাক এ বি সি ডি রম্বস, এটা ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। ধরা যাক, আমরা ধরছি, ধরা যাক এ বি সি ডি রম্বসের
এসি কর্ণ সমান 10 সেমি, এটা বলে দিয়েছে। না, এসি কর্ণ বলেছে 12 সেমি। হ্যাঁ, একটি কর্ণ 12 সেমি, আমরা এসি কর্ণ 12 সেমি ধরছি। আর ধরছি, আচ্ছা, রম্বসের প্রতিটি বাহু, রম্বসের এখানে হয়ে যাচ্ছে রম্বসের প্রতি বাহু দৈর্ঘ্য, রম্বসের প্রতি বাহুর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 10 সেমি, রম্বসের প্রতি বাহুর দৈর্ঘ্য 10 সেমি। ঠিক আছে, তাহলে অপর কর্ণটা দৈর্ঘ্য মানে, তাহলে যেহেতু এসি সমান 10, এসি ও বিডি দুটি কর্ণ ও বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। ঠিক আছে, এসি ও বিডি দুটি কর্ণ ও বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে অতএব ওএ ইজ ইকুয়াল টু ওসি ইজ ইকুয়াল টু 6 সেমি। আচ্ছা, আমাদের আবার ওবি সমান ওডি, আমাদের ওবি আর ওডি নির্ণয় করতে হবে, তাহলে বিডি কর্ণ পেয়ে যাব। ঠিক আছে, এখানে বিডি কর্ণটাই নির্ণয় করতে হবে। এখানে এবি সমান সিডি সমান বিসি সমান এডি ইজ ইকুয়াল টু 10 সেমি। ঠিক আছে, তাহলে এই প্রত্যেকটা ত্রিভুজ এওবি, বিওসি, সিওডি, এওডি সমকোণী ত্রিভুজ। অতএব সমকোণী ত্রিভুজ এওবি থেকে পাই, তাহলে হয়ে যাচ্ছে ওএ স্কয়ার প্লাস ওবি স্কয়ার। এই যে ওএ আর ওবি দুটোর মধ্যে একটা লম্ব একটা ভূমি হবে, ওএ স্কয়ার প্লাস ওবি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার হয়ে যাচ্ছে। বা তাহলে ওএটা আমরা জানি, ওএ হয়ে যাচ্ছে এখানে ওএ 6 স্কয়ার প্লাস ওবি স্কয়ার ইজ ইকুয়াল টু 10 স্কয়ার, বা ওবি স্কয়ার ইজ ইকুয়াল টু 10 স্কয়ার 100 মাইনাস 36। অতএব ওবি স্কয়ার ইজ ইকুয়াল টু 64। অতএব ওবি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 8। অতএব ওবি ইজ ইকুয়াল টু 8। অতএব ও বি ইজ ইকুয়াল টু 8 হলে ওডি সমানও 8। অতএব বিডি ইজ ইকুয়াল টু ওবি প্লাস ওডি ইজ ইকুয়াল টু 8 প্লাস 8 ইজ ইকুয়াল টু 16। অতএব 16 হয়ে যাচ্ছে। তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য কত আসছে? তাহলে হয়ে যাচ্ছে রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য। অতএব অপর কর্ণের দৈর্ঘ্য, রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য 16 সেমি। রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য 16 সেমি। ঠিক আছে, নেক্সট দেখো 6 হয়ে গেল, এটা 7 এবার। আচ্ছা, 7 অঙ্ক করব। নেক্সট সাতের বলেছে যে ত্রিভুজ এবিসি এর এ কোণ 90 ডিগ্রি, এডি লম্ব বিসি। ত্রিভুজটাকে এখানে এটা এ বি সি ত্রিভুজ, এটা এডি লম্ব। ত্রিভুজ এবিসি এর এডি লম্ব বিসি। ঠিক আছে, ত্রিভুজ এবিসি এর এডি লম্ব বিসি। আর কি বলেছে? ত্রিভুজ এবিসি এর এডি লম্ব বিসি, আর বলা আছে এখানে এ কোণ 90 ডিগ্রি, এ কোণ 90 ডিগ্রি বলে দেওয়া আছে। আর বলা আছে বিডি ইজ টু সিডি 9:16। বিডি প্রদত্ত আছে এখানে, বিডি ইজ টু সিডি ইজ ইকুয়াল টু 9:16। আমরা ধরি বিডি ইজ ইকুয়াল টু 9কে, সিডি ইজ ইকুয়াল টু 16কে। কে অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা, এইটা তাহলে 9কে হয়ে গেল বিডি, আর সিডি হয়ে গেল 16কে। ঠিক আছে, 9কে আর 16কে। আচ্ছা, এখান থেকে আমরা জানি, দেখো তাহলে এইরকম কন্ডিশন হলে এই দুপাশের ছোট ত্রিভুজ দুটির পরস্পর সদৃশ হয় এবং ছোট ত্রিভুজ দুটির মূল ত্রিভুজের সঙ্গেও সদৃশ হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ ডি সি থেকে পাই কি পাচ্ছি? দেখো এই কোণের সঙ্গে এই কোণ সমান হয়, আর এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়। তাহলে এইটা আগে লিখছি। এর ক্ষেত্রে এই কোণের বিপরীত বাহু বিডি বাই এই সঙ্গে এইটা সমান বিডি বাই এডি। আচ্ছা, এই কোণের সঙ্গে এই কোণের বিপরীত বাহু এডি, এই কোণের সঙ্গে এইটা সিডি। তাহলে অতএব হয়ে যাচ্ছে
এডি স্কোয়ার ইজ ইকাল টু বিডি ইন্টু সিডি। তাহলে এডি স্কোয়ার হয়ে যাচ্ছে বিডির মান একটা হচ্ছে 9K আর একটা হচ্ছে 16K, বা এখানে হয়ে যাচ্ছে এডি স্কোয়ার ইজ ইকাল টু 144K স্কোয়ার। অতএব এখানে হয়ে যাচ্ছে এডি ইজ ইকাল টু প্লাস মাইনাস 12K। অতএব এডি ইজ ইকাল টু 12K হয়ে যাচ্ছে পজিটিভটা, এডি 12K। এবার প্রত্যেকটা ত্রিভুজ এবিডি এবং এডিসি দুটো সমকোণী ত্রিভুজ। অতএব ত্রিভুজ এবিডি থেকে পাই, এবিডি থেকে আমরা পেয়ে যাচ্ছি, এবিডি থেকে পাচ্ছি এবি হচ্ছে অতিভুজ এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, বা এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি হচ্ছে 12K তার স্কোয়ার আর বিডি 9K তার স্কোয়ার, বা এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু 144K স্কোয়ার প্লাস 81K স্কোয়ার, বা এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 আর 5, 8 আর 4 12, 2 হাতে 1, 1 আর 2 225K স্কোয়ার। তাহলে এবি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 15K। অতএব এবি ইজ ইকুয়াল টু 15K হয়ে যাচ্ছে, এবি ইজ ইকুয়াল টু 15K হয়ে গেল। এটা দেখা যাচ্ছে না এখানটা? তাহলে এবি ইজ ইকুয়াল টু এইখানে প্লাস মাইনাস দিয়ে দাও 15K। অতএব এবি ইজ ইকুয়াল টু 15K এলো। এবার তারপরে ত্রিভুজ এডিসি থেকে পাই, এডিসি থেকে পাচ্ছি এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি কত 16K তার স্কোয়ার আর ডিসি হয়ে যাচ্ছে 12K তার স্কোয়ার, বা এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 16 256K স্কোয়ার প্লাস 144K স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার হয়ে যাচ্ছে এটা 400K স্কোয়ার। অতএব এসি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 20K। অতএব এসি ইজ ইকুয়াল টু 20K হয়ে যাচ্ছে। ঠিক আছে, 20K এলো, এসি ইজ ইকুয়াল টু 20K। এবার দেখো তারপরে এখানে মুছছি একটু, এখানে এবি এসছে 15, এসি এসছে 20। অতএব চেয়েছে এবি ইজ টু এসি ইজ ইকুয়াল টু এবির মান 15K ইজ টু 20K। আমি যদি 5K দিয়ে ভাগ করে দিই 3:4 চলে আসছে, 5K দিয়ে ভাগ করে দিলে 3:4 চলে আসছে। অতএব তাহলে অ্যান্সার লিখবে এবি ইজ টু এসির মান 3:4। অতএব এবি ইজ টু এসি এর মান 3:4। ঠিক আছে, দেখো নেক্সট এটা 7-এর হয়ে গেল। এবার 8-এর, 8-এর দেখো আটের বলা আছে, এখানে 8-এ বলা আছে 2 tan theta cos 60 is equal to tan 60। 2 tan theta cos 60 is equal to tan 60। 2 tan theta into cos 60 is equal to tan 60 হলে sin theta minus 15 মান কত? sin theta minus 15 ডিগ্রির মান সহজেই হয়ে যাবে। দেখো, বা এটা হচ্ছে 2 tan theta cos 60 মান কত? cos 60 মান হয়ে যাচ্ছে sin 30 মান হাফ, cos 60 মান হাফ ইজ ইকুয়াল টু tan 60 মান কত? √3, বা tan থিটার মান কত হয়ে যাচ্ছে? এখানে এইটা কেটে গেলে এটা ইজ ইকুয়াল টু √3 হয়ে যাচ্ছে, বা tan থিটা ইজ ইকুয়াল টু tan কত মান? √3। আচ্ছা, tan 60 মানই √3, আমরা এটা একেবারে রাখলেই হতো। অতএব থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। অতএব সাইন এটা গুণ আকারে আছে হাফটা, এটা থিটার সঙ্গে না, এটা সেপারেট গুণ আকারে আছে, 2 এর সঙ্গে কেটে যাবে। তাহলে সাইন থিটা মাইনাস 15 এর মান হয়ে যাচ্ছে সাইন থিটার মান 60 মাইনাস 15 ইজ ইকুয়াল টু সাইন 45 ডিগ্রি। সাইন 45 1/√2, সাইন 45 1/√2 আসছে। ঠিক আছে, এখানে অতএব সাইন থিটা মাইনাস 15 এর মান, অতএব সাইন থিটা মাইনাস 15 এর মান 1/√2। ঠিক আছে, সাইন থিটা মাইনাস 15 1/√2। নেক্সট 9-টা, 8-এর হয়ে গেল। নয়ের বলছে যে আর cos থিটা, 9-এর দেখো দাগ নম্বর দিয়ে
আর কস থিটা ইকুয়াল টু কি বলা আছে, আর কস থিটা ইকুয়াল টু 3, আর সাইন থিটা √3, আর ও থিটার মান এটা 3, আর সাইন থিটা ইকুয়াল টু √3। আমরা এটাকে বর্গ করছি উভয় দিকে, আর কস থিটা তার স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার, এখানে লিখে দিলে ভালো হবে, উভয় দিকে বর্গ করে পাই। তাহলে এটা হয়ে যাচ্ছে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 9, এটা 1 নম্বর দাও। আচ্ছা, এইখানেও বর্গ করছি, আর সাইন থিটা তার স্কোয়ার ইকুয়াল টু √3 তার স্কোয়ার, এখানেও যদি লিখে দাও উভয় দিকে বর্গ করে পাই ভালো হবে, যে উভয় দিকে বর্গ করে পাই, উভয় দিকে বর্গ করে পাই। এইটা হয়ে যাচ্ছে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু √3 স্কোয়ার 3, এটা 2 দিলে, ঠিক আছে। এবার 1 + 2 করো, 1 + 2 করে পাই, এটা হয়ে যাচ্ছে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, 9 + 3, বাঁ দিকের মান যোগ হবে, ডান দিকের মান যোগ হবে, বা আর স্কোয়ার কমনে নিলে এটা হয়ে যাচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 9 আর 3 12, বা আর স্কোয়ার ইন্টু 1 ইকুয়াল টু 12, বা আর ইকুয়াল টু প্লাস মাইনাস √12, অতএব আর ইকুয়াল টু √12 মানে 2 × 2 × 3, অতএব আর ইকুয়াল টু 2√3, ঠিক আছে। এই মানটা আমরা যদি আর কস থিটা ইকুয়াল টু 3-তে আর ইকুয়াল টু 2√3 বসিয়ে পাই, কি পাচ্ছি আমরা, অতএব আর ইকুয়াল টু 2√3 cos থিটা ইকুয়াল টু 3, অতএব cos থিটা ইকুয়াল টু 3/2√3, ঠিক আছে। এইখানে অতএব হয়ে যাচ্ছে cos থিটা ইকুয়াল টু √3/2, ঠিক আছে। এইটা √3, এই যে 3-কে √3 দিয়ে কেটে দিলে √3 পড়ে থাকবে, তাহলে অতএব cos থিটা ইকুয়াল টু cos 30 মান এটা, অতএব থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, ঠিক আছে। এইটা আসছে দেখো থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, অতএব উত্তর লিখবে, অতএব আর এর মান 2√3, থিটা এর মান 30 ডিগ্রি। নেক্সট দেখো 9 হয়ে গেল, 10 দাগের। দশের দাগের অঙ্ক দেখো, 10 দাগের কি বলেছে, 10 দাগের বলে দিয়েছে একটি আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি 19 সেমি, কর্ণের দৈর্ঘ্য 11 সেমি, আয়তঘনটির সমগ্র তলের ক্ষেত্রফল। ধরি আয়তঘনের দৈর্ঘ্য x সেমি, আয়তঘনের প্রস্থ y সেমি, আয়তঘনের উচ্চতা z সেমি, অতএব দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা x + y + z = 9, উচ্চতার সমষ্টি বলা আছে। আচ্ছা, আর বলা আছে তাদের কর্ণের দৈর্ঘ্য, তার মানে √, কর্ণের দৈর্ঘ্য সূত্র √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, তার মানে √, x² + y² + z² = 11 প্লাস z² = 11, এটাকে উভয় দিকে বর্গ করলে x² + y² + z² = 11 121 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার এটাকে যদি বর্গ করি x + y + z তার স্কোয়ার = 19², এটাকে যদি সূত্র ফেলি, অতএব x² + y² + z² + 2xy + 2yz + 2zx = 360, 19 কত হয়ে যাচ্ছে, 19 হয়ে যাচ্ছে 20 20 400, হ্যাঁ 19 361, ঠিক আছে, 361 হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই x² + y² + z² মানে 121, এখানে আমরা জানি, প্লাস 2 × xy + yz + zx, এই যে এই সূত্রটা, এইটাই হচ্ছে কিন্তু আয়তঘনের এই যে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র, সেটাই চেয়েছে যে আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফল 2 × দৈর্ঘ্য × প্রস্থ প্লাস প্রস্থ × উচ্চতা প্লাস উচ্চতা × দৈর্ঘ্য, এইটা = 361, বা
2 into xy plus yz plus zx is equal to 361 minus 121 বা 2 into xy plus yz plus zx is equal to 0 2 কয় 6 4 6 1 কয় 3 240 ঠিক আছে 240 আসছে। অতএব আয়তক্ষেত্রের সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল 240 বর্গ একক। আয়তক্ষেত্রের সমগ্রতলের ক্ষেত্রফল 240 বর্গ একক আসছে। ঠিক আছে, দেখো নেক্সট দেখো 10-এর হয়ে গেল এটা, এবার 11টা। একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল S দেয়া আছে, আয়তন V। আচ্ছা, যেটা দেয়া আছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল S ধরি গোলকের ব্যাসার্ধ সমান r একক। গোলকের ব্যাসার্ধ r একক ধরেছি, গোলকের বক্রতলের ক্ষেত্রফল S, গোলকের আয়তন V। আচ্ছা, এবার s³/v² এর মান পাইয়ের সাপেক্ষে কত তা নির্ণয় করতে বলেছে। তাহলে অতএব S কত হবে, S হয়ে যাচ্ছে বক্রতলের ক্ষেত্রফল গোলকের, একটা গোলকের বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে 4πr², এত বর্গ একক, আর V হয়ে যাবে 4/3 পাই r³ ঘন একক, এইটা হয়ে যাবে। ঠিক আছে, এবার কি চাইছে, s³/v² এর মান পাই দিয়ে, পাইয়ের সাপেক্ষে। সমান এটা হচ্ছে 4πr², 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 4/3 পাই r³, 4/3 পাই r³। এখানে 4 4 কেটে গেল, 4 4 কেটে গেল, পাই পাই কেটে গেল, পাই পাই কেটে গেল, r³ এইটা কেটে গেলে r পড়ে থাকছে, এইটা কেটে দিলে r পড়ে থাকছে, r ইন্টু r r² হয়ে যাচ্ছে r। ঠিক আছে, এইটা কেটে যাচ্ছে, মানে r² সঙ্গে এই r কেটে r হচ্ছে, এই rটা কেটে যাচ্ছে। তাহলে এখানে মান পড়ে থাকছে, এই যে একটা পাই পড়ে আছে আর 4 পড়ে আছে, আর এই 3টা উল্টে যাবে, 3 ইন্টু 4 পাই। ঠিক আছে, আর কিছু মান আছে, আর কিছু মান নেই। তাহলে আচ্ছা, আর একটা 3 আছে, এই যে এখানে একটা 3 আছে, 3 ইন্টু 3 ইন্টু 4 পাই। তাহলে 3 3 9 4 9 36 পাই আসছে, 36 পাই। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হবে যে, অ্যান্সার আসে যাবে যে s³/v² এর মান 36 পাই। অতএব s³/v² এর মান 36 পাই, পাইয়ের সাপেক্ষে মান নির্ণয় হয়ে গেল। ঠিক আছে, s³/v² এর মান 36 পাই। 11 হলো, এবার 12টা। মডেল কোশ্চেন পেপার 20-র লাস্ট প্রবলেম, 601 পেজের। কি আছে এটা, এটা দেওয়া আছে, আচ্ছা ইউআই সমান দেওয়া আছে, ইউআই ইজ ইকুয়াল টু xi মাইনাস 20/5। ঠিক আছে, এই মানটা দেওয়া আছে এখানে। আচ্ছা, রাশিবিজ্ঞানের অঙ্ক আছে। ঠিক আছে, ইউআই ইজ ইকুয়াল টু xi, ইউআই ইজ ইকুয়াল টু আছে xi, ইউআই ইজ ইকুয়াল টু xi মাইনাস 20/5। ঠিক আছে, আচ্ছা এটা হলে এখানে বলছে
আর দেওয়া আছে সামেশন অফ এফ আই ইউআই 25, সামেশন অফ এফ আই ইউআই ইজ ইকুয়াল টু 25, সামেশন অফ এফ আই কত দেওয়া আছে, সামেশন অফ এফ আই আছে 50, এক্সপারের মান চেয়েছে 50। অতএব এইটা থেকে যে দেওয়া আছে, অতএব আমরা এখানে পেয়ে যাচ্ছি এ ইজ ইকুয়াল টু 20 আর এইচ ইজ ইকুয়াল টু 5। আচ্ছা, এটা পেলাম। তাহলে এখান থেকে যৌগিক গড় যেটা এক্সপার নির্ণয় করার যে কন্ডিশন, সেটা হচ্ছে অতএব এক্সপার ইজ ইকুয়াল টু এ প্লাস, এক্সপার ইজ ইকুয়াল টু এখানে এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই বাই সামেশন অফ এফ আই ইন্টু এইচ। ঠিক আছে, এবার মানগুলো আমরা পুট করছি, বা এক্সপার ইজ ইকুয়াল টু এর মান কত 20 প্লাস সামেশন অফ এফ আই ইউআই 25, সামেশন অফ এফ আই 50 ইন্টু এইচ, এইচের মান 5 দেওয়া আছে, সমস্ত মানই দেওয়া আছে। আচ্ছা, এইটা কেটে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে 25 ওখানে, বা এক্সপার ইজ ইকুয়াল টু 20 প্লাস 5/2, বা এক্সপার ইজ ইকুয়াল টু, এটা 2 লসাগু হয়ে যাচ্ছে, 20 দোকানে 40 প্লাস 5, বা এক্সপার ইজ ইকুয়াল টু 45/2 হয়ে যাচ্ছে, 45/2। ঠিক আছে, তাহলে এটা চলে আসছে 45/2, মানে অতএব এক্সপার ইজ ইকুয়াল টু 22.5, বা এখান থেকে এইটার মান 2.5 এ করে একবারে 22.5 করে দিলেও হতো। 5/2 এর মান 2.5, তাহলে 22.5। তাহলে এখানে লিখবে কি চেয়েছে, এখানে যে এক্স বারের মান নির্ণয় করো। অতএব এক্স বারের মান, অতএব এক্স বার এর মান 22.5 কমপ্লিট হলো। দেখো, ঠিক আছে। তাহলে এর সাথে সাথে এখানে আমাদের মডেল কোশ্চেন পেপার 20 পেজ নাম্বার 601 যেটা কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানে স্টপ করবো, ফিরবো পরবর্তী ক্লাসে আমরা মডেল কোশ্চেন পেপার, যেটা লাস্ট মডেল কোশ্চেন পেপার আছে 21 সলভ করবো। ওকে, প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। মডেল কোশ্চেন পেপার 21 সলভ করার পর তোমাদের রায়মার্টিন প্রশ্নবিদ্যায় যে সালের কোশ্চেনগুলো আছে মাধ্যমিকের 2017 থেকে 24 পর্যন্ত আছে, 24এরটা আমাদের সলভ করে দেওয়া আছে অলরেডি, তাহলে 17 থেকে 23 পর্যন্ত আমরা সলভ করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।